প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি 18তম অংশ। 21। দুই দর্শনার্থী চলে যাওয়ার পর অনেকক্ষণ একই জায়গায় গুম মেরে বসে থাকলো লুস বেলেজার। দুহাত মুষ্টিবদ্ধ, ওর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে উল্টো পাশের দেয়ালের দিকে। মনটা তেতো হয়ে গেছে। একই সঙ্গে যার জন্যে এত দুর্বিষহ মানসিক টানাপড়েন টানাপড়েন আর যন্ত্রণা সইতে হচ্ছে, তার প্রতি রাজ্যের ক্রোধ অনুভব করছে। রোদপোড়া রঙে সুদর্শন একটা মুখ ভেসে উঠল ওর মানসপটে, যার স্বাভাবিক হাসিতেও অশুভ ও ভয়ঙ্কর কি যেন রয়েছে। কিং বেলেজার সম্পর্কে ওর চেয়ে বেশি আর কে জানে? কাছ থেকে দেখে এসেছে বলে লুজ জানে কত হিংস্র, নিষ্ঠুর আর স্বার্থপর হতে পারে সে। সামান্য কারণে মানুষ খুন করতে পারে। স্বজন হারানোর ব্যথা তাকে ব্যথিত করা দূরে থাক, বরং শত্রুর বিরুদ্ধে নতুন উদ্যমে প্রতিহিংসা চরিতার্থ করবার অছিলা এনে দেয়। কিং বেলেজার সম্পর্কিত ওর জ্ঞান বা অভিজ্ঞতার নিকট ভবিষ্যতে আরও হানাহানি বা রক্তপাতের হাতছানি দেয়। কিং থামতে জানে না, শত্রুর শেষ রাখবে না, যদি না তার আগে নিজেই শেষ হয়ে যায়। মানুষরূপী একটা পশু সে, আদপে পশুর চেয়েও অধম। পশুর পশুও ন্যূনতম কিছু নিয়মনীতি মেনে চলে। কিং বেলেজারের নীতি একটাই, নিঃস্বার্থ হাসিল করা। অথচ সে আমার মায়ের পেটের ভাই। তিক্ত মনে স্বগুক্তি করল লুস। অক্ষম আক্রোশে ঘুষি হাঁকালো বিছানায়। এমিলিকে অপহরণ করা মোটেই উচিত হয়নি ওর। নিকুচি করি, আমি বেঁচে থাকতে এমিলিকে আটকে রাখতে পারবে না সে। বিকাল নাগাদ শহর থেকে বেরিয়ে পড়ল লুস। যথারীতি ওর প্রিয় গ্রে চড়েছে। কেউ অনুসরণ করতে পারে এবং সেক্ষেত্রে যাতে ওর গন্তব্য আজ করতে না পারে, সেজন্যে আগে উল্টো দিক দিয়ে উইন্ডি থেকে বেরিয়েছে। মাইনের দিকে কিছু দূর এগিয়ে প্রায় মাইল কয়েক ঘোড়া ছোটানোর পর বাঁক নিয়ে আসল টেইল অর্থাৎ সার্কেল বির পথ ধরেছে। ঘণ্টা দুয়েক পর সার্কেল বি রাঞ্চ হাউজের পিছনে ঝোপের আড়ালে পৌঁছে গেল ও। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ভাগ্য ভালো যে আজ রাতে অন্ধকার বেশি। পিছনে পাহাড়ি ঢালে ওক, স্প্রুস আর উইলোর বন। ঘোড়াকে নিরাপদ দূরত্বে রেখে এসেছে লুস। মোটামুটি নিশ্চিন্ত যে দৈবতক্রমেও ওটাকে খুঁজে পাবে না কেউ। সামনে প্রায় খোলা জায়গা, মাঝে মধ্যে আড়াল পাবে বটে, কিন্তু বেশিরভাগ জায়গা খোলা। রাঞ্চ হাউজে ঢুকতে হলে এদিক দিয়ে যেতে হবে। এতক্ষণ নিশ্চিন্ত মনে এগিয়েছে। চলবা শব্দে কারো আকৃষ্ট হওয়ার ভয় বা আশঙ্কা ছিল না, কিন্তু সামনে থেকে সেই আশঙ্কা মাথায় নিয়ে এগোতে হবে। ধীর গতিতে পা বাড়ালো ও। প্রতি পদক্ষেপের আগে বুট দিয়ে পরখ করে নিচ্ছে শুকনো কোনো ডাল মারাচ্ছে কিনা। মট করে একটা শব্দ হলে কেউ ওর উপস্থিতি সম্পর্কে জেনে যেতে পারে। অন্তত সন্দেহ যে করবে তাতে কোনো ভুল নেই। ইন্ডিয়ানদের মতো পা টিপে টিপে এগোচ্ছে। মিনিটে 1 বা 2 কদম ফেলছে। খুব কষ্টকর ও সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু উপায় নেই। সঙ্গে লেরিয়েট নিয়ে এসেছে ও। মন বলছে কাজে লাগতে পারে। সামনে খোলা জায়গা, কোনো আড়াল নেই। জানালা দিয়ে তাকালে হয়তো ওর গাঢ় কাঠামো দেখতে পাবে কেউ, কিন্তু ঝুঁকি নেওয়া ছাড়া উপায় নেই। খোলা পথ ধরেই এগোতে হবে। থেমে বুড়ো দালান নিরীক্ষ করল ও। খুঁটিয়ে দেখল দালানের কোণ এবং যেখানে গাঢ় ছায়া পড়েছে। কিং জানে এমিলিকে উদ্ধার করবার চেষ্টা চালানো হবে। সবাই যে দিনের আলোয় বা সামনে দিয়ে আসবে তা নয়, বরং রাতের আধারে চুপিসারে আসাই স্বাভাবিক।
এবং সেজন্যে জমকালো অভ্যর্থনার আয়োজন করে রাখবে সে। নিদেন পক্ষে পাহারার ব্যবস্থা তো রাখবেই। 2-4 জন ক্রুকে এদিক সেদিক বসিয়ে রাখলে অবাক হওয়ার কিছু থাকবে না। লুসের ঠিক নাক বরাবর আলোকিত একটা জানালা, কিচেন, ওটাই ওর লক্ষ্য। ঘাপটি মেরে পড়ে আছে ও। তীক্ষ্ণ দৃষ্টিতে ফের পুরো বাড়ি নিরীক্ষ করল। ওই একমাত্র বাতিটা ছাড়া পুরো দালান অন্ধকারে ডুবে আছে। অস্বাভাবিক নয়। ব্যাংক হাউস অবশ্য আলোকিত। 50 গজ দূরে এবং খানিক বাম দিকে কাউবয়দের কথাবার্তার চাপা শব্দ ভেসে আসছে। রাত বলেই বোধহয় এত দূর থেকে শুনতে পাচ্ছে। তাস খেলবার ফাঁকে গল্প করছে ক্রুরা। নিশ্চয় সবাই নেই সেখানে। নিচু হয়ে দৌড় দিল লুস। ছায়াঘেরা খোলা জায়গাটা পেরিয়ে গেল নিরাপদে। জানালার কাছে এসে থেমে দম নিল কিছুক্ষণ। কান খাড়া, সামান্য শব্দ শুনতে উদ্গ্রীব। শুনছান নীরবতা চারদিকে। এবার জানালা দিয়ে ভিতরে উকি দিল লুস। যেমনটা আশা করেছিল, বয়স্ক নিগ্রো কুক সিন্ডি একাই রয়েছে রান্নাঘরে। কাচের উপর লুসের চেনা টোকায় চমকে ঝটিতি ঘুরে দাঁড়ালো সিন্ডি। চোখে সন্দেহ ফুটে উঠেছে। দ্রুত এগিয়ে এলো জানালার কাছে। কাচের ওপাশ থেকে দেখতে চাইল, কিন্তু নিজে আলোকিত জায়গায় আছে বলে বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লুসকে দেখতে পাচ্ছে না বললেই চলে। তবে চেনা একটা কাঠামো দেখতে পেল। দ্রুত জানালার শার্সি তুলে দিল সিন্ডি। মাথাটা কি খারাপ হয়ে গেল আমার? ভুল শুনেছি বোধহয়। তুমি নিশ্চয় মাসাহো লুস নাও? সবিস্ময়ে কাপা স্বরে বলল মহিলা। পরক্ষণে সত্যি সত্যি লুসকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিষম খাওয়ার মতো একটা শব্দ করল। ঈশ্বর, সত্যি সত্যি দেখছি। নিশ্চয় ম্যামি, চাপা স্বরে বলল লুস। মহিলার খুব পছন্দের সম্বোধন ব্যবহার করছে। সিন্ডিকে মুখ খুলতে দেখে হাত উঁচিয়ে বাধা দিল। এখন বলো তো, বাড়িতে কে কে আছে? আমি ছাড়া কেউ নেই। সেনকে নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে কিং। বোধহয় ছেলেদের সঙ্গে ব্যাংক হাউসে আড্ডা মারছে। এখানে আসা মোটেও ঠিক হয়নি তোমার, হানি। ধরা পড়লে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসবে কিং। শঙ্কা আর প্রবল মমতা প্রকাশ পেল মহিলার কণ্ঠে। জ্ঞান হওয়ার পর থেকে মহিলার কাছ থেকে সবসময় অতিরিক্ত স্নেহ ও মমতা পেয়ে এসেছে লুস, এবং বলা বাহুল্য সেটা শুধুই ওর প্রতি। 4 ভাইদের অন্যদের জমের মতো ভয় পায় সিন্ডি। চিন্তা করো না ম্যামি, আমি ধরা পড়ব না। সামনে ঝুঁকে এলো লুস, যাতে মহিলার মুখ পুরোপুরি দেখতে পায়। তুমি নিশ্চিত যে বাড়িতে আর কেউ নেই? জেনে শুনে বলছো তো? সামান্য থমকে গেল মহিলা। চোখে সামান্য ভয় ঝিলিক দিয়ে গেল মুহূর্তের জন্যে। তোমাকে বলেছি না মাসাহো, আর কেউ? আমার সঙ্গে মিথ্যে বলছো ম্যামি? কর্কশ্বরে বাধা দিল লুস। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মহিলার দিকে। দ্বিধা করছে সিন্ডি। সামনে দাঁড়ানো তরুণের প্রতি অন্ধ ভালোবাসা আর কিং বেলেজারের প্রতি ভীতির দৌরত্বে শেষ পর্যন্ত প্রথমটি জয়ী হলো। কিং জানতে পারলে নির্ঘাত আমার পিঠের ছাল চামড়া তুলে ফেলবে। তোমার রুমে একটা মেয়েকে আটকে রেখেছে। জানি না কেউ। এখানে আনবার সময় আমাকে সরিয়ে দিয়েছিল ওরা। স্পষ্ট বলে দিয়েছে ওই রুমের ধারের কাছে যাওয়া যাবে না। মেয়েটা হচ্ছে এমিলি পার্কার ম্যামি, জানালো লুস। ঈশ্বর, নিজেকে একজন বেলেজার ভাবতে কি যে লজ্জা লাগছে আমার। লুসের কণ্ঠে অসন্তোষ, বিস্তৃষা আর ক্রোধের অস্তিত্ব উপলব্ধি করে বিস্মিত চোখে ওকে দেখল সিন্ডি। ছোট্টবেলা থেকে মায়ের চেনেহে যাকে বড় করে তুলেছিল, উচ্ছল ও হাসি খুশি সে ছেলেটি আর নেই। ব্যাপক পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে। বেলেজারদের ছায়ায় বেড়ে উঠেছে বটে, অথচ কখনো মনে প্রাণে তাদের সঙ্গে একাত্ম হতে পারেনি। সবসময়ই দূরত্ব থেকে গেছে। কঠিন একটা সিদ্ধান্ত নিল সিন্ডি।
মুখ শক্ত হয়ে গেল ওর। আর লজ্জিত হতে হবে না তোমার, হানি, কারণ তুমি বেলেজার নও, কখনো ছিলেও না, গম্ভীর মুখে বলল মহিলা। লুকিয়ে রাখা সত্য প্রকাশের গুরুত্ব এবং তরুণের উপর তার প্রভাব অনুমান করে আবেগাক্রান্ত হয়ে গেল কণ্ঠ। লুসের মুখ হা হয়ে গেছে, বিস্ফারিত চোখে তাকিয়ে আছে, কথাটা হজম করতে পারছে না। ওহো, আমার মাথা খারাপ হয়নি, যা সত্যি তাই বলছি। বহুদিন আগে এখানে আসবার সময় ইঞ্জুন এলাকা পাড়ি দিচ্ছিলাম আমরা। টেইলের পাশে এক ঝোপের পিছনে তোমাকে খুঁজে পায় ওয়েব বেলেজার। তুমি তখন সবে পা বাড়াতে শিখেছ। কয়েক গজ এগোতে পোড়া একটা কেবিন আর দুটো লাশ দেখতে পেলাম। স্পষ্টই বোঝা গেল ওরা তোমার মা বাবা ছিল। মিসেস বেলেজার তখন সিদ্ধান্ত নিল এভাবে অসহায় একটা বাচ্চাকে ফেলে যাওয়া উচিত হবে না। অজ্ঞাতা তোমাকে তুলে নিলাম আমরা। দত্তক হিসাবে বড় হতে লাগলে তুমি। ওয়েব বেলেজার প্রায়ই বলতেন, মার্কাহীন গরুকে মার্কা লাগিয়ে পালে রেখে দিলে যেমন নিজস্ব হয়ে যায়, তেমনি নাম পরিচয়হীন বাচ্চাটা 3 ভাইয়ের সঙ্গে বড় হলে সেও বেলেজার বনে যাবে, কোনো পার্থক্যই থাকবে না। কিন্তু বুড়োর ধারণা ভুল প্রমাণ করেছ তুমি, হানি। আদপে কখনোই বেলেজার হতে পারোনি। ওদের 3 জনের সঙ্গে সবসময়ই পার্থক্য ছিল তোমার। কি স্বভাব, চরিত্র, চলাফেরা বা দৃষ্টিভঙ্গিতে। আমি বোধহয় তোমার মনে অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছি বাছা। সিন্ডি যত সহজে বলেছে তত সহজে বাস্তবতা মেনে নিতে পারছে না লুস। নিষ্পলক তাকিয়ে আছে নিগ্রো মহিলার দিকে। স্থানকাল, পাত্র বা বিপদ সবই বিস্মিত হয়েছে। ফাঁকা মনে হচ্ছে মাথার ভিতরটা। ফেলে আসা দিনগুলিকে বিশ্লেষণ করলে সিন্ডির তথ্যের সত্যতা প্রকাশ পায়। বুড়ো ওয়েব বেলেজার আর 3 ভাই সবসময় ওকে এক ধরনের অবজ্ঞা চোখে দেখত। স্বাভাবিক আন্তরিকতা বা হৃদ্রতা ছিল না তাদের নিজেদের মধ্যে, যার ঘাটতি ছিল না কখনো। এমনকি চরম অন্যায়ের ক্ষেত্রেও বাপের কাছ থেকে প্রশ্রয় বা আশকারা পেয়েছে 3 ভাই। অথচ লুসকে দেখা হতো ভিন্ন চোখে। ওয়েব বেলেজারের মৃত্যুর পর তো বটেই, তার আগেও পারিবারিক কোনো মিটিংয়ে ওকে ডাকা হয়নি কখনো। মাঝে মধ্যে ক্রুদের নিয়ে রহস্যময় অভিযানে যেত এরা এবং ক্লান্ত হয়ে ফিরে আসতো। কখনো কখনো আহত হতো কেউ কেউ। এ ধরনের অভিযানে যাওয়ার আমন্ত্রণ কখনো পায়নি লুস। ন্যূনতম জ্ঞান হওয়ার পর থেকেই ও বুঝেছে ওর ব্যাপারে হিসাব সবসময় আলাদা, অন্য 3 ভাইয়ের মতো নয়। এ ধরনের বৈষম্যে কষ্ট পেত লুস, কিন্তু এখন বরং স্বস্তি বোধ করছে। নামধাম বা পরিচয় না জানুক তাতে কি, ও যে বেলেজার নয় তাতেই রাজ্যের প্রশান্তি অনুভব করছে। কুলাঙ্গার বেলেজারদের সঙ্গে তুলনায় নিজেকে পবিত্র মনে হচ্ছে, যেহেতু এক যুগেরও বেশি সময় ধরে এদের সাহচর্যে থেকে তাদের মতোই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ও যেহেতু বেলেজার নয়, এমিলির কথা মনে পড়ল লুসেন। সঙ্গে সঙ্গে সংবিত ফিরে পেল। সিন্ডির দিকে ফিরল, চোখে অপরিসীম কৃতজ্ঞতা। দুঃখ একটুও না ম্যামি, বরং আমার জীবনের সবচেয়ে স্বস্তিকর ও খুশির খবর দিয়েছ। বেলেজার নই বলে নিশ্চিন্তে বুক ভরে শ্বাস নিতে পারবো এখন থেকে। উইন্ডির বাতাস আর বিষাক্ত মনে হবে না। তুমি আমাকে আগে বললে বোধহয় আরও ভালো হতো। আহারে বাচ্চা আমার, আমি ভেবেছি শুনে তুমি দুঃখ পাবে। চোখে পানি চলে এসেছে সিন্ডির, দ্রুত মুছে ফেলল। তোমার অবশ্য জানবার উপায় ছিল না। আসলে খুশি হব না দুঃখ পাবো, এবার কাজের কথায় গেল লুস। শোনো, এবার দ্রুত কাজ সারতে হবে। মিস পার্কারকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। অস্বাভাবিক কোনো শব্দ শুনতে পেলে আমাকে সতর্ক করে দিও। দালানের ছায়ায় গাঢ় অন্ধকারে মিলিয়ে গেল লুস। দেয়াল ধরে এগোলো নিঃশব্দে। নিজে যে কামরাটা ব্যবহার করত তার এক জানালা বরাবর থামল। কামরাটা দোতলায় বলে জানালা বেশ উঁচুতে।
ওর মাথা থেকে অন্তত 10 ফুট উঁচুতে। তবে চিন্তা নেই, তৈরি হয়ে এসেছে ও। কাছাকাছি রয়েছে বড়সড় একটা কটনউড, তারই এক মোটাসোটা ডাল জানালার উপর দিয়ে চলে গেছে। গোটানো লেরিয়েট ঘাড়ের উপর ফেলে গাছে উঠতে শুরু করলো লুস। বাচ্চা বয়সে কতবার যে চড়েছে মনে পড়তে আপন মনে হাসল। অন্ধকারেও অসুবিধা হচ্ছে না। ডাল, খাজ বা বাঘ সব পরিচিত ঠেকছে। ডাল হয়ে দোতলার জানালার কাছাকাছি পৌঁছে গেল ও। ছোট্ট একটা শাখা ভেঙে পাতা দিয়ে জানালার শাসিতে হালকা আঘাত করল। মিস পার্কার, এমিলি, ফিসফিস করে ডাকল লুস। চাপা গঙ্গানির মতো শব্দ হলো ভিতরে। পকেট থেকে দেয়াশালাই বের করে একটা কাঠি জ্বালল লুস। 2 হাতের তালুতে ঢেকে রাখলো আলোটা, যাতে দূর থেকে কারো চোখে না পড়ে। আলোকিত কামরার ভিতর দেখতে পাচ্ছে লুস, ওর বিছানায় বসে আছে মেয়েটি, হাত পা বাঁধা, মুখের নিচের অংশ পেঁচিয়ে রেখেছে একটা রুমাল। বিস্ফারিত চোখে প্রবল বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে আছে এমিলি। একটু আগেও ভয় ও আতঙ্কে জড়সড় হয়েছিল, কিন্তু লুসকে দেখা মাত্র আনন্দ আভা ছড়াচ্ছে মুখে। ডাল থেকে জানালার উপরের সিলে চলে এলো লুস। এ কাজটা অহরহ করত। প্রায়ই গাছ বেয়ে নিজের কামরায় ঢুকত, কিংবা কখনো কখনো কামরা থেকে সবার অগোচরে নেমে যেত নিচে। হাত বাড়িয়ে জানালার শার্সি তুলে দিল, তারপর সিলে ভর রেখে শরীর নামিয়ে দিল। মিনিট খানেক পূর্ণ হওয়ার আগেই কামরার ভিতরে ঢুকলো লুস। এমিলির মুখ থেকে রুমাল সরিয়ে দিল। লুস, তুমি? অস্ফুট স্বরে বলল এমিলি। এই নরক থেকে নিয়ে যাও আমাকে। সেজন্যই তো এলাম। মেয়েটিকে আশ্বস্ত করল লুস। বাঁধন খুলতে শুরু করেছে। তোমার কোনো ক্ষতি করেনি তো? জিজ্ঞেস করবার সময় কেঁপে উঠল ওর কণ্ঠ। না, তবে ভয় দেখিয়েছে অনেক। সত্যি ভয় পেয়েছি আমি। তোমার ভাই? ওহ, এখানকার কেউ আমার ভাই নয়। আমি আদপে বেলেজার নই। পরে ব্যাখ্যা করব, কেমন? অত সময় নেই এখন। যত দ্রুত সম্ভব এখান থেকে ভেগে পড়তে হবে। হাঁটতে পারবে তো? নিশ্চয় পারবো। অনেকক্ষণ বাধা ছিল বলে অবশ লাগছে হাত পা। নড়েচড়ে খিল ছাড়াতে সচেষ্ট হলো এমিলি। দরজার বাইরে থেকে তালা দেওয়া, খিড়কিও বোধহয় তুলে দেওয়া আছে। উপায় নেই, জানালা দিয়ে তোমাকে নিচে নামিয়ে দিতে হবে, জানালো লুস। বড়সড় একটা গেরো তৈরি করে এমিলির বগলের নিচে সেট করলো। জানালার ছিলে বসবে আগে, তারপর শরীরটা নামিয়ে দেবে। উপর থেকে টেনে রাখবো আমি, তাহলে হুট করে পড়ে যাবে না, বরং আস্তে আস্তে তোমাকে নামিয়ে দেব। ভিতরে ভিতরে উদ্বিগ্ন লুস। জানে যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে, তাহলে ভস্কট হয়ে যাবে। তবে তাড়াহুড়ো করবার উপায়ও নেই। কান খাড়া রেখেছ, বিপদের আভাস পেতে চাইছে। সবকিছু খুব সহজে ঘটে যাচ্ছে, এটাই হচ্ছে চিন্তার বিষয়। ভেবেচিন্তে রান্স হাউজে প্রবেশ করতে অনেক ঘাম ঝরাতে হবে, কিন্তু প্রায় অনায়াসে ঢুকে পড়েছে। কেউ পাহারায় নেই, মানতেই হবে বড় অস্বাভাবিক। সবকিছু শেষ পর্যন্ত ভালোই ভালোই ঘটলেই হয়। এখন পর্যন্ত চিন্তার কিছু ঘটেনি। জানালা দিয়ে নেমে গেল এমিলি, সিলের উপর বসল। দড়ির টান রেখে ওকে নামিয়ে দিল লুস। দেয়ালের সঙ্গে পা ঠেকিয়ে ভারসাম্য রেখেছে। নিচ থেকে ফিসফিস করে এমিলি জানালো মাটিতে নেমেছে। 8 মিনিটের মধ্যে ওর পাশে নেমে এলো লুস। এবার কোথায় যাব আমরা? জানতে চাইল এমিলি। কোথাও যাচ্ছ না তোমরা, উল্লসিত একটা কণ্ঠ উত্তর দিল। গাঢ় একটা কাঠামো দেখা যাচ্ছে সামনে, তুড়ি বাজালো সে। পরক্ষণে লণ্ঠন হাতে ছুটে এলো একজন। কয়েক গজ দূরে কিং বেলেজারকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল ওরা। বিদ্রুপের হাসি তার ঠোঁটে, চাউনিতে ঘৃণা মিশ্রিত বিদ্বেষ।
ডান হাতের বড় আঙুলে বেল্ট আঁকড়ে ধরে এমন এক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন হাতে নাতে চোর ধরে দারুণ উল্লসিত কোনো গৃহস্থ। জটিতি হোলেস্টার থেকে পিস্তল বের করলো লুস, কাবার করলো কিং বেলেজারকে। সামনে থেকে সরে যাও, নইলে নরকে পাঠিয়ে দেব। তোমার মতো বদমাশের জন্য ওটাই উপযুক্ত জায়গা। লুস উপলব্ধি করছে ফাঁদে পা দিয়েছে। একেবারে মোক্ষম সময়ে উপস্থিত হয়েছে সার্কেল বি বস। এতক্ষণ সবুর করেছে সে পোকে কায়দা মতো পাওয়ার জন্যে। ব্যর্থতার গ্লানি, নিজের উপর বিরক্তি এবং সর্বোপরি এমিলির বিপদের আশঙ্কায় অস্থির বোধ করছে। হো হো করে হেসে উঠল কিং। লুসের হুমকি গ্রাহ্য করল না। নিজের ভাইকে খুন করবে? অত বড় নেমখারামি তুমি করতে পারবে না লুস। নেমখারামি হবে কেন? আদেও তুমি আমার ভাই হলেই তো সেই প্রশ্ন আসবে। হাসতে হাসতে বলল লুস। কিং বেলেজারের মুখের উপর কথাটা বলতে পারায় দারুণ উল্লাস বোধ করছে। যদিও যেসব অনাচার অতীতে করেছ বা এখন করছো সেসবের হিসাব নিতে গেলে ভাই বলে তোমার এতটুকু খাতিরও পাওনা নেই। কিন্তু খুব একটা ব্যথিত মনে হলো না সার্কেল বি বসকে, বরং প্রাণখোলা হাসল সে। শেষ পর্যন্ত তাহলে জেনেছ? টিটকারি সুরে বলল। স্বীকার করতেই হবে, ব্যাপারটা খুবই মজার। বিশেষ করে সারা জীবন যেহেতু বেলেজারদের ছায়ায় ঘোরাফেরা করেছ, অথচ আদেও তোমার কোনো পরিচয়ই নেই। কুলাঙ্গার, বেলেজার হওয়ার চেয়ে বরং নামধামহীন হতে শতবার রাজি আমি। সৎ ধৈর্যে পাল্টা তর্ক করল লুস। টানটান হয়ে গেছে কণ্ঠ। টিগারে চেপে বসেছে আঙুল। বলেছি তো, তোমাকে খুন করতে একটুও বাঁধবে না আমার। সামান্য বেচাল দেখলেই টিপে দেব। তাচ্ছিল্য ভরে খিস্তি করল কিং। বেচাল দেখলেই টিগার টিপে দেবে? আহাম্মক, সেই সুযোগ তুমি পেলে তো। অন্তত 1 ডজন পিস্তল তোমাকে কাভার করে রেখেছে এ মুহূর্তে। তুমি আর আমি দুজনেই শেষ হয়ে যাব। আর মিস পার্কার এ উসিলায় একজনের বদলে বহু গুণগ্রাহী পেয়ে যাবে। সার্কেল বি বসের শেষ কথায় লুসের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিল। কিংকে চেনেও, জানে ধাপ্পা দিচ্ছে না। এটাই স্বাভাবিক বোধ হয়, নইলে কেন অমন আপোষে ঢুকে যাবে রাঞ্চ হাউজে আর এমিলিকে নিরাপদে বের করে আনবে। এক ঢিলে অনেক পাখি মারতে এ পরিকল্পনা করেছে সে। লুসকে আপাতত সফল হতে দিয়েছে। চারপাশে তাকাতে গাঢ় কয়েকটা ছায়া দেখতে পেল লুস। কিং বেলেজারের কথার সত্যতা বোঝাতে কয়েক পা এগিয়ে আলোর বৃত্তে প্রবেশ করল 10-12 জন লোক। প্রত্যেকের হাতে উদ্ধত পিস্তল। ফাঁদে পড়ে গেছে ও। নির্ঘাত এমন কিছু হতে পারে আশঙ্কা করেছিল কিং, এবং সেভাবে তৈরি রেখেছিল ক্রুদের। সিন্ডিকে অবিশ্বাস করবার উপায় নেই। নিগ্রো মহিলা ওর সঙ্গে বেইমানি করেনি। প্রবল হতাশার সঙ্গে পিস্তলটা হোলস্টারে ফেরত পাঠালো লুস। চাইলে গুলি করে মেরে ফেলতে পারত কিংকে, কিন্তু নিজেও মারা পড়ত এবং নির্দয় ও নিষ্ঠুর কিছু লোকের দয়ার উপর ছেড়ে দিতে হতো এমিলিকে। তার চেয়ে বরং অপেক্ষায় থাকা যাক, পরে কোনো সুযোগ মিলতেও পারে। আবারও কিং বেলেজারের ঘৃণাভরা হাসি লুসের কানে অসহ্য মনে হলো। বুদ্ধি খুলেছে দেখছি, টিটকারি সুরে বলল সার্কেল বি বস। স্বীকার করতেই হবে, শিক্ষক হিসাবে আমি সফল। এবার ভালোই ভালোই গানবেল খুলে ফেলে দাও। এই কৌশলটা আমি তোমাকে শিখিয়েছি। নির্দেশটা তামিল করবার সময় কিংকে মনে করিয়ে দিল লুস। খোঁচাটা জায়গা মতো লেগেছে। মুহূর্তে হিংস্র হয়ে গেল কিং এর মুখ। অত তেজ দেখিও না বয়, চিবিয়ে চিবিয়ে বলল সে, হিসিস শোনালো কণ্ঠ। আমি ক্ষান্ত হওয়া পর্যন্ত বহু কিছু শিখবে তুমি। তারপর নিজের লোকদের দিকে ফিরল কিং। দুজনকে আলাদা আলাদা ঘরে বন্দি করে রাখো। এবার জুত করে বাঁধবে, যাতে কোনোভাবে বাঁধন আলগা করতে না পারে। আর হ্যাঁ, ওই গাছটাও কেটে ফেলবে। এমিলির দিকে ফিরল লুস।
আমি দুঃখিত এমি, তিক্ত স্বরে বলল। মনে হচ্ছে তোমার জন্যে পরিস্থিতি আরো খারাপ করে দিলাম। কিন্তু স্মিথ হাসল দুঃসাহসী মেয়েটি কিন্তু স্মিথ হাসল দুঃসাহসী মেয়েটি। তুমি যে এসেছো তাতেই খুশি হয়েছি আমি। বিশ্বাস করো, এখন অত ভয় লাগছে না। ওর কাছ থেকে বরং বিদায় নিয়ে নাও, পরামর্শ দিল কিং। আর কখনো ওর সঙ্গে দেখা হবে না তোমার। যা আশা করেছিল কিং বেলেজার তেমন প্রভাব ফেলতে পারেনি হুমকিটা, বরং এমিলির লড়াকু মনোভাব যেন আরো উস্কে উঠল। নিশ্চয় তাই করব, চাপা স্বরে বলল এমিলি। ধন্যবাদ লুস। আর বিদায়, যদি এই কাপুরুষটা সত্যি মিন করে থাকে, বলে এগিয়ে এলো ও। তারপর মুখ তুলে হতচকিত লুসকে চুমো খেলো। কখনো তোমাকে ভুলবো না আমি, প্রিয়, কখনোই ভুলবো না। শেষ কথাটা ফিসফিস করে বলল। কষে যেন একটা চর খেয়েছে কিং বেলেজার। পাথর হয়ে গেছে মুখ। সীমাহীন ক্রোধ আর আক্রোশে গা কাঁপছে ওর। নিজেকে নিয়ন্ত্রণ করতে বেগ পাচ্ছে। ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলে হারামজাদিকে। সাহস কত! ওর সামনে চুমো খেয়েছে নাগরকে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে। নিজেকে সামলে নিল কিং। ক্রুদ্ধ প্রতিহিংসা ঝরে পড়ল ওর কণ্ঠে। হ্যাঁ, যত পারো উপভোগ করে নাও বয়, কিন্তু ওই একটাই। এরপর যতগুলো জুটবে সবই আমার। জটিতে ঘুরে দাঁড়ালো সে। নিয়ে যাও এদের। সেন, তোমার দায়িত্বে থাকলো ওরা। আমি আমি ফিরে আসা পর্যন্ত যদি সামান্য এদিক ওদিক হয়, সেজন্যে তুমি নিজে দায়ী থাকবে। চিন্তা করো না ভাই, তুমি এসে দেখবে পাখিরা খাঁচার মধ্যেই আছে। সেন বেলেজার আশ্বস্ত করলো ওকে। নট করলো কিং বেলেজার। বিষাক্ত দৃষ্টিতে একবার তাকালো লুসের দিকে, তারপর নিজের ঘোরার জন্যে করালে চলে গেল। একটু পর উইন্ডির উদ্দেশ্যে যাত্রা করল। চুরির অপমান সত্ত্বেও মুড চাঙ্গা ওর। ঠিক যেমন পরিকল্পনা করেছিল তাই ঘটেছে। শুধু এক জায়গায় ঘাপলা হয়ে গেছে। পালিয়ে যেতে সক্ষম হয়েছে মাইনার ক্যালিফোর্নিয়া। লুস নিশ্চয় জানে কোথায় গা ঢাকা দিয়েছে বুড়ো। যেভাবে হোক লুসের পেটের কথা বের করতে হবে। ওটা অবশ্য কঠিন হবে না। মেয়েটার ক্ষতির হুমকি দিলে বাপ বাপ করে বলে দেবে। ঠিক এজন্যই লুসকে খুন করেনি। নইলে ছোড়ার কানাকড়ি মূল্য নেই ওর কাছে। আর এখন যে চালটা দিতে যাচ্ছে, ওটা সফল হলে চূড়ান্ত বিজয়ী হবে সে। কোনো বাধাই থাকবে না সামনে। নিজের ছোট্ট লিভিং রুমে রাজ্যের বিষয় নিয়ে কিং বেলেজারের মুখে পরিস্থিতি জানতে পারল রোজা মেলিন। অস্বীকার করবার উপায় নেই, অনেক কিছু ওর অজানা ছিল। কিংয়ের মুখে জানতে পেরে নতুনভাবে বিশ্লেষণ করতে পারবে। তবে সেটা পরের জন্যে মুলতবি রেখে এখন কিংয়ের দিকে মনোযোগী হলো ও। কে জানে, হয়তো নিজের আশু পরিকল্পনা সম্পর্কে বেফাঁস বলে বসতে পারে সে, কিংবা আভাস দিতে পারে। স্বেচ্ছায় দেবে না, কিন্তু দুর্বল মুহূর্তে বেফাঁস বলে বসতে পারে। সেই অপেক্ষায় আছে রোজা। রুমটা ছোট হলেও গোছানো, সুদৃশ্য ও দামি আসবাবপত্রে গোছানো। নগ্ন দেয়াল ঢাকা হয়েছে নাভাজো কম্বল ও গ্রিজলির চামড়া দিয়ে। মেঝে নরম কার্পেট। সেন্টার টেবিলে রয়েছে এক প্রকাণ্ড ফুলের জার। প্রতিদিনের মতো আজও তাজা ফুল শোভা পাচ্ছে ওটায়। পরিপাটি ও রুচিসম্মত পোশাক পরা শিপশিপে দেহের রমণী। তার বড় বড় গাঢ় নীল আয়ত চোখ কিংবা ঝলমলে কালো চুল এখানে একমাত্র আকর্ষণীয় ব্যাপার নয়। গদিমোড়া চেয়ারে বসা দর্শনার্থীর কাছে খোদ এই কামরার পরিবেশও খুব আকর্ষণীয় বটে। স্বস্তিকর ও আরামদায়ক একটা আবহ এখানে আছে, নিশ্চিত বোধ হয়। ছোট্ট এই কামরায় যতক্ষণ কাটায় কিং, বাইরের সব কিছু বিমিত হয়। ভুলে যেতে ভালোবাসে সে এবং খুব উপভোগও করে।
কিং বেলেজারও যেন এখানে এলে ভিন্ন মানুষ হয়ে যায়। কথা বলে নিচু স্বরে, আবেগ আর আন্তরিকতা প্রকাশ পায় তখন। কারো চোখে তাকায়, সঙ্গিনীর মনোযোগ ধরে রাখে, আবেগ তাড়িত করে। মোহনীয় ভঙ্গিমায় যখন কথা বলে, তখন দুনিয়ার যে কোনো মেয়েকে জয় করবার ক্ষমতা রাখে সে। হিংস্র, মারমুখী ও অধৈর্য যে কিং বেলেজারকে রোজার চেনা, তার সঙ্গে এখনকার কিংয়ের কোনো মিল নেই। এবং বাস্তবতা হচ্ছে এই, কিং বেলেজারকে ওর যত ভয়, কারণ নিজের ইচ্ছে মাফিক ওকে প্রভাবিত করবার ক্ষমতা তখন থাকে তার। তো এই হচ্ছে পরিস্থিতি হানি। সন্তুষ্ট উৎফুল্ল স্বরে বলল কিং। সব তাস বিছিয়ে দেয়া হয়েছে, এখন কেবল চিপস টেনে নেয়ার পালা। আর আমার ভূমিকা হবে তুমি যাতে সিপি, রান্স আর নগদ একটা বউ পাও তাতে সাহায্য করা, জানতে চাইল রোজা। দূর, তুমি দেখছি ভুল বুঝেছ হানি, প্রফুল্ল স্বরে বলল কিং। উৎসাহ কমেনি এতটুকু। পার্কার যখন রান্সটা বুঝিয়ে দেবে, বিনিময়ে মেয়েকে ফিরে পাবে, আর লুজ চাইলে এমিলিকে বিয়ে করতে পারে। আমার তাতে আপত্তি নেই, কিন্তু সিপিতে আমার একজন মিস্ট্রেসের দরকার হবে, যার উপর নিশ্চিন্তে ভরসা করতে পারবো। আমি অবশ্য জানি তাকে কোথায় খুঁজতে হবে। কিং বেলেজারের আদুরে ও আবেগাক্রান্ত কণ্ঠ ছুঁয়ে গেল রোজা মেলিনকে। অজান্তে আরক্ত হলো ওর গান। কিংকে শতভাগ সৎ ও আন্তরিক মনে হচ্ছে, এমনকি সামান্য সন্দেহ বা দ্বিধারও উদ্বেগ করছে না মনে। কিন্তু সার্কেল বি বসের পরিকল্পনায় যে ন্যূনতম কিছু অনিশ্চয়তা আছে, তাও রোজার মাথায় উকি দিল না। ভিন্ন এক ভুবনে বাস এমিলি পার্কারের, এবং ওদের দুজনের মধ্যে কখনো পরিচয়ও হয়নি, হওয়ার সম্ভাবনাও কম। এই বৈরী পশ্চিমে সেলুন চালাতে অভ্যস্ত মহিলার পক্ষে তল্লাটের সবচেয়ে বড় ও সমৃদ্ধ বাথান মালিকের মেয়ের সঙ্গে একই কাতারে সামিল হওয়া রীতিমতো অস্বাভাবিক বৈকি। মানুষের দৃষ্টিভঙ্গি এই দূরত্ব বা ভিন্নতা তৈরি করে দিয়েছে, চাইলেও তা অতিক্রম করা সম্ভব নয়। আরও একটা ব্যাপার, আইনের যেহেতু অস্তিত্ব নেই বলতে গেলে, বেশিরভাগ ক্ষেত্রে শক্তিধরই জয় হয় শেষ পর্যন্ত। পার্কারের যা হাল, প্রবল পরাক্রমশালী বেলেজারদের বিরুদ্ধে পেরে উঠবে বলে মনে হয় না। শুধু একটা কিন্তু রয়ে যায়, সিপি ফোরম্যান। তবে তাও বাতিল করে দিল রোজা। ক্যালকিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, আপাতত তার জীবনে কোনো মেয়ের স্থান বা ভূমিকা নেই। অথচ এদিকে ওর প্রতি কিংয়ের আকর্ষণ এখনও যথেষ্ট শক্তিশালী। সেফ এ কারণে কিংয়ের পক্ষে দুতিয়ালি করতে রাজি হয়েছে ও, যদিও অন্তঃস্থল থেকে টের পাচ্ছে এসবের সঙ্গে নিজেকে জড়িয়ে বিরাট ভুল করতে যাচ্ছে। 22 শেষ বিকালে যখন রান্সে পৌঁছলো বেন ব্লকার আর জন ক্যালকিন, রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলো কুক। জন, বুড়ো অপেক্ষা করছে তোমার জন্যে, বলেছে ফিরবার সঙ্গে সঙ্গে যেন দেখা করো। হরহর করে বলল পেট মোটা কুক, হাঁপাচ্ছে ছুটে আসায়। যিশুর কিরে, খারাপ একটা কিছু ঘটেছে নিশ্চয়। বুড়োর যা মেজাজ দেখলাম, ক্ষেপে বোম হয়ে আছে। নেগারকে বেনের হাতে ছেড়ে দিয়ে রান্স হাউজের দিকে এগোলো জন। বারান্দার টাইরেইলের সঙ্গে পরিচিত একটা ঘোড়া বাঁধা খেয়াল করেছে। চিনতে অসুবিধা হয়নি, রোজা মেলিনের ঘোড়া। বিস্মিত হলেও ওর মুখ দেখে কুক বুঝতে পারল না কিছু, কিন্তু ভিতরে ভিতরে কৌতূহল বোধ করছে জন। রোজা মেলিনের মতো মানুষ এখানে কেন? অস্বাভাবিক বটে। শহরে মহিলা সেলুন মালিক হলেও নেহাত ঠেকা বা জরুরি প্রয়োজন ছাড়া কোনো রাঞ্চে আসে না, এটাই পশ্চিমের অলিখিত নিয়ম। লিভিং রুমে ঢুকলো।
গদিমোড়া প্রকাণ্ড চেয়ারে বসে আছে প্লাজা মালিক। প্রায় নির্লিপ্ত ভঙ্গিতে জনের উদ্দেশ্যে নট করল মেয়েটি। পরক্ষণে উল্টো দিকে পায়চারি করতে থাকা মাইক পার্কারের দিকে মনোযোগ দিল। থমথমে দেখাচ্ছে রানচারের মুখ, চোখে অস্থির চাহনি। দৃশ্যত নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে বেগ পাচ্ছে। জনকে ঢুকতে দেখে থেমে গেল সে। গদরাতে গদরাতে বলল, তুমি আসায় স্বস্তি পেলাম। তারপর নিতান্ত অবহেলার ঢঙে একটা হাত চালিয়ে ইশারা করলো অতিথির দিকে। বেলেজারে প্রেরিত দূত বড় বড় কথা বলে বেড়ায়, অথচ আমার সামনে এসে কথা বলার মুরুদ নেই। পাঠিয়েছে একটা মেয়ে মানুষ। আরক্ত হলো রোজার গাল। ব্যাপারটা তা নয়, কোমল স্বরে প্রতিবাদ করল। কিং বেলেজারের সঙ্গে আমার ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। আমাকে সেফ বন্ধু বলা যায়। সে নিজেই আসতো, যদি না চেহারা দেখানো মাত্র গুলি খাওয়ার ভয় থাকতো। সেজন্যই অনুরোধ করলো কষ্ট করে খবরটা পৌঁছে দিতে পারবো কিনা। হারামজাদা, এ কথাটা ঠিক বলেছে, গর্জে উঠল পার্কার। হিংস্র কোনো পশুকে ওরকম অভ্যর্থনাই দেই আমরা। অসহায় ভঙ্গিতে কাঁধ উচালো রোজা মেলিন। বুঝেছে তর্ক করা সমীচীন হবে না, তবে যুক্তি খাটালো ঠিকই। প্রস্তাবটা যাই হোক, আদপে তাতে তোমার মেয়ের উপকার করা হবে, তাই না? জন সিদ্ধান্ত নিল এবার মুখ খুলবার সময় হয়েছে। কিং বেলেজার কোনো প্রস্তাব দিয়েছে? কোন প্রস্তাব দিয়েছে পার্কার? রানচারের উদ্দেশ্যে জানতে চাইল ও। আবার পায়চারি শুরু করেছিল রানচার। সরে গিয়েছিল অন্যদিকে, থেমে ঘুরে দাঁড়ালো। হ্যাঁ, যেমনটা রাস্তার একটা গেঁয়ো কুকুর দেয়। চরম অসহিষ্ণু শোনালো কণ্ঠ। এই মহিলার আনা একটা কাগজে স্বাক্ষর করতে হবে। তাতে লেখা রয়েছে উপযুক্ত মূল্যের বিনিময়ে এই রাঞ্চের সমস্ত জমি এবং গরুর পালসহ সবকিছু কিং বেলেজারের কাছে বিক্রি করে দেয়া হলো। এর বিনিময়ে আমি পাবো মেয়েকে অক্ষত অবস্থায়। প্রবল একটা ধাক্কা খেল জন। তখনই জবাব দিতে পারল না। মনে মনে প্রস্তাবটার গুরুত্ব ও ভয়ঙ্করত্ব বুঝতে চাইছে। একবার আলিশান সোফায় বসা রোজার দিকে তাকালো। মুখে পাথরের নির্লিপ্ততা নিয়ে বসে আছে সে। মনের ভাবনা বুঝবার উপায় নেই। যদি কাগজে স্বাক্ষর না করো, শেষে জানতে চাইল, লুজ বেলেজার মারা পড়বে, আর মিস পার্কারের যা হবে। নিষ্পেয় কণ্ঠে জানালো প্লাজা মালিক। আমার মনে হয় সেটা এড়াতে লুসের সঙ্গী হতে মোটেই আপত্তি করবে না ও। লুস তাহলে ব্যর্থ হয়েছে? আগে থেকে তৈরি ছিল কিং। ইচ্ছে করে দুজনকে পালাতে দিয়েছিল। একেবারে শেষ মুহূর্তে ধরেছে। নট করল জন। বেলেজারের পক্ষে এটাই স্বাভাবিক। বন্দিকে নিয়ে ইঁদুর বিড়াল খেলতে পছন্দ করে। এক ধরনের বুনো আনন্দ পায় বোধ হয়। ফের থামল রানচার। রোজার দিকে ফিরে বলল, লুসকে নিয়ে যা খুশি করতে পারে সে, এবং তাতে দুনিয়া থেকে বিদায় নেবে একজন বেলেজার। আমার তো মনে হয় পৃথিবীর মস্ত উপকার করা হবে। কিন্তু তোমার কি মনে হয় আমার মেয়ের ক্ষেত্রে যে হুমকি দিয়েছে সেটা করবার সাহস কি আদেও আছে ওর? আমার এতে কোনো সন্দেহ নেই, অতিথির নির্লিপ্ত জবাব। জ্বলন্ত দৃষ্টিতে রোজার দিকে চেয়ে রইল বুড়ো। আর তুমি তা চেয়ে চেয়ে দেখবে? আমার সঙ্গে এসবের কি সম্পর্ক? আমার মেয়ের মতোই তুমিও একটা মেয়ে। তিক্ত হাসল প্লাজা মালিক। ওহো, এমিলি পার্কার আমার মতো মেয়ে মানুষ নয়, সম্ভ্রান্ত মেয়ে, একজন লেডি। উচ্চশিক্ষিত ধনীর দুলালির কি সময় বা ফুরসত আছে কোথাকার কোন বাজে এক সেলুন কিপের দিকে তাকানোর? আমিই বা কেন ওর দুর্ভাগ্য বা দুর্দশা নিয়ে ভাবব? তোমাদের দুই পরিবারের শত্রুতা যদি এভাবে মিটিয়ে ফেলে কিং বেলেজার, তাতে আদেও আমার কি করবার আছে, নাকি আমার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত? স্থির দৃষ্টিতে রোজাকে মাপছে জন। একবার চোখাচোখি হলো, কিন্তু দৃষ্টি নামিয়ে নিল প্লাজা মালিক। এ ধরনের ভাবনার 16 আনা অধিকার আছে তোমার, ম্যাম, মৃদুস্বরে বলল।
কিন্তু তারপরেও বোধহয় তুমি তা করছো না। কোনোভাবে কি আমাদের সাহায্য করতে পারো? মাথা নাড়ল রোজা। উপায় নেই। কিং বেলেজারের হাতে আছে সব তাস। তুমি ওর বন্ধু, তাই না? কর্কশ্বরে জানতে চাইল রানচার। কিন্তু খবর তো আমিও রাখি, নাকি? সে বন্ধু বলা যায় না, বরং এর চেয়েও বেশি। সঙ্গে সঙ্গে বদলে গেল রোজার আচরণ। আগ্রাসী হয়ে গেছে। গভীর বন্ধুত্ব থাকলেই বাকি, শীতল স্বরে জানতে চাইল। তোমাদের দুজনের মধ্যে যদি আঁতাত থাকে, একটু অবাক হব না। হাসতে হাসতে বলল রানচার। তবে আমি ভাবছি ভিন্ন একটা কৌশল আমরাও খাটাতে পারি। এ মুহূর্তে বোধহয় একটা ছাড়া সব তাসই রয়েছে বেলেজারের হাতে। তুমি হচ্ছ সেই তাস। তোমাকে যদি আটকে রাখি? এবার হেসে উঠল রোজা। হাসিতে কোনো খাদ নেই। মাইক পার্কারের কথায় খুব মজা পেয়েছে। আমাকে আটকে রাখলে কিং বেলেজারকে কবজা করতে পারবে মনে করো? নিজের শত্রুর স্বভাব চরিত্র সম্পর্কে তোমার আরও জানা উচিত, স্যার। রোজার কণ্ঠে সূক্ষ্ম বিদ্রুপ। আর শহরের কথা ভুলে যাচ্ছ কেন? ওখানকার সব লোক কি ভাববে? তল্লাটের সবচেয়ে সম্মানিত এক রানচার যদি তার মেয়ের অনুপস্থিতিতে শহরের সামান্য ড্যান্স হলের মালিককে আটকে রাখে, তোমার কি মনে হয় তাতে কাজ হবে? তোমার বিচক্ষণ ও করিতকর্মা ফোরম্যানকে জিজ্ঞেস করে দেখো তোমার সম্মান তাতে বাড়বে কি না। টানা কথা বলে থামল রোজা মেলিন। জনের দিকে ফিরল। জন তখন কি যেন ভাবছে। কোনো একটা সমাধান হাতড়াচ্ছে মনে মনে। রোজার আগ্রহী দৃষ্টি অনুসরণ করে জনকে দেখল রানচার। তারপর খানিকটা আমোদের স্বরে বলল, তুমি যেমন বলেছ। বিচক্ষণ ও করিতকর্মা সেই ফোরম্যানের ভরসায় আছি আমি। চাপা উদ্বেগ প্রকাশ পেল তার কণ্ঠে। স্মিথ হাসতে চোখের কোণে কুঞ্চনগুলো গাঢ় হলো। পার্কারের আমোদে আচরণে হঠাৎ সহজ হয়ে গেল পরিবেশ। রোজা মেলিনের মুখের উম্মা ও অসন্তোষ উধাও হয়ে গেল। তার বদলে সেখানে খানিকটা হলেও সহানুভূতি প্রকাশ পেল। বোধহয় একটু বেশি কড়া করে ফেলেছি আমি। বোধহয় একটু বেশি কড়া বলে ফেলেছি আমি। অকপটে ভুল স্বীকার করল মিসেস মেলিন। আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তার মানে আমরা আর সম্মানিত নই? সহাস্যে বলল জন। ঠিক আছে ম্যাম, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এই সৌজন্য বোধহয় আমাদের কোনো উপকার হবে না। ধপ করে একটা চেয়ারে গিয়ে বসেছে মাইক পার্কার। উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকিয়েছিল মেঝের দিকে। এবার মুখ তুলে তাকালো। একেবারে নিরুদ্যম ও হতাশ দেখাচ্ছে তাকে। কাজ ঝুলে গেছে। যা বুঝলাম, স্বাক্ষর করা উপায় নেই। জন, ক্লান্ত ও প্রাণহীন কণ্ঠে বলল সে। মিসেস মেলিন যেমন বলেছে, এই প্রথম তাকে এ সম্বোধন করল, এবং তা শুনে অর্থপূর্ণ ভঙ্গিতে হাসল রোজা। সব তাসই বেলেজারের হাতে। সাধ্যমতো চেষ্টা করে যা কিছু করেছি এখানে, তার সবই বিলিয়ে দিতে খারাপ লাগছে বটে, কিন্তু এমির কোনো ক্ষতির চেয়ে এসবের মূল্য কোনো ক্রমেই বেশি নয়। যাকগে, নতুনভাবে ফের শুরু করতে হবে। পারবো। জীবনে এই প্রথম তো ফুটো পয়সাওয়ালা হয়নি। অনেকক্ষণ কেউ কিছু বলল না। প্রকাণ্ড কামরায় জমাট বাঁধছে নীরবতা। কি বা বলবে? দৃষ্টি নিচু হয়ে গেছে রোজা মেলিনের। মনে মনে কি ভাবছে কেবল সেই জানে। মুখ দেখে কিছু বুঝবার উপায় নেই। এদিকে জন ব্যস্ত সিগারেট রোল করতে, যেন এটাই এ মুহূর্তে ওর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অবস্থা দৃষ্টে এটাই করণীয় মনে হচ্ছে। শেষে নীরবতা ভাঙল জন। কিন্তু দড়িতে একটা গেরো দেয়া বাকি রয়েছে এখনো। আগে ওটার মীমাংসা করতে হবে। তাছাড়া আরও একটা তাস কিংয়ের হাতে পড়েনি, সিপি রাঞ্চ। তুমি ওই কাগজে স্বাক্ষর করে দিলে সেটাও বেলেজারের হাতে চলে যাবে।
কিন্তু তুমি স্বাক্ষর করে দিলেই যে এমিলিকে সসম্মানে ছেড়ে দেবে তার নিশ্চয়তা কি? তুমি হয়তো বিশ্বাস করবে কিংকে, কিন্তু আমি করি না। তাহলে এখন কি করতে বলো আমাকে? ম্লান ও অসহায় কণ্ঠে জানতে চাইল রানচার। সেটাই স্থির করব, এবং সেজন্যে খানিকটা সময় দরকার হবে আমাদের, পার্কারের উদ্দেশ্যে বলল জন। আর কিছু ব্যাখ্যা করল না। রোজা মেলিনের দিকে ফিরল ও বেলেজারকে বলো কাল সকাল নাগাদ জবাব পেয়ে যাবে সে, এবং সেটাই চূড়ান্ত হবে। প্রায় সঙ্গে সঙ্গে বারান্দার দিকে চলে যাওয়া দরজা খুলল জন। আলোচনার ইতি ঘোষণা করেছে। আর কোনো কথা না বলে বেরিয়ে গেল রোজা। তাকে অনুসরণ করে জনও বেরোলো। নিজের ঘোড়ার পাশে গিয়ে দাঁড়ালো মেয়েটি। মৃদুস্বরে বলল, মস্ত ঝুঁকি নিচ্ছ তুমি। আমি এতে অভ্যস্ত। সবকটা দাঁত বের করে হাসল জন, যেন দারুণ আমোদ পাচ্ছে। পুরুষ মানুষের কাছে ঝুঁকি নেয়াই জীবনের মাল মশলা। তারপর হঠাৎ ভিন্ন প্রসঙ্গে চলে গেল। এ ধরনের চামুখই খেলা কিন্তু তোমার মতো মেয়েদের জন্যে নয়। কাদের জন্যে প্রযোজ্য তাহলে? ওরা আরো খারাপ। অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল রোজা। তারপর জনকে সাহায্য করবার সুযোগ না দিয়ে নিজের ঘোড়ার পিঠে চড়ে বসল। মনে মনে ক্ষুব্ধ ও। ক্যালকিনের মুখে সব জানতা হাসিটা গা জ্বালা ধরিয়ে দেয় গায়ে। বেটা পেয়েছে কি? গরমসি করে লাভটা কি হবে? টান টান স্বরে জানতে চাইল রোজা। যুক্তিতে হলেও জিততে চাইছে জনের সঙ্গে। সকাল পর্যন্ত সময় পেলেও কি করতে পারবে? সামান্য টালবাহানা দেখলে কিংবা সার্কেল বি আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এর মাসুল গুনতে হবে মিস পার্কারকে। যাকে আমি যা বুঝি, সকালে স্বাক্ষর করবেই পার্কার। এছাড়া কোনো উপায় নেই। ঠিকই বলেছ বোধ হয়। অনীহার সুরে একমত হলো জন। বিস্তিসার সঙ্গে শ্রাক করল রোজা মেলিন। পলকের চাউনিতে দেখল জনকে। তারপর ঘোড়া ছুটিয়ে দিল। পেছন থেকে তাকিয়ে থাকলো জন। ভুরু কুচকে গেছে। মনে দুশ্চিন্তার পাহাড়। মিসেস মেলিন টেইলের বাঘ ঘুরে দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকলো। তারপর ঘুরে ফের রাঞ্চ হাউজের দিকে এগোলো। বলেছি বোধহয় মিসেস মেলিন, স্মিথ হেসে বিড়বিড় করল ও। রানচারকে অফিসে পেল জন। টেবিলে বসে নানা কাগজপত্র নাড়াচাড়া করছে অন্যমনস্ক ভঙ্গিতে। যাবতীয় দলিল। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যা অর্জন করেছে সবই বিলিয়ে দিতে হবে, প্রায় বিনা শর্তে। এর চেয়ে বড় ডাকাতি আর হতে পারে না। কিন্তু মেয়ের নিরাপত্তার কারণে এত বড় ত্যাগ স্বীকার করতে বাধ্য হচ্ছে সে। জৈবনে দীর্ঘচেতা হিসেবে সুনাম ছিল মাইক পার্কারের। কিন্তু বয়স মানুষের সামর্থ্য যেমন কেড়ে নেয়, তেমনি মনটাও দুর্বল করে তোলে। একমাত্র ছেলের অকাল মৃত্যু ও এর ধারাবাহিকতায় মেয়ের সমূহ বিপদের আশঙ্কায় মনোবল একেবারে ভেঙে গেছে তার। কিন্তু লড়াকু সত্তাটা এখনো হারিয়ে যায়নি। সারা জীবনে থেকে শিখেছে বৈরী পশ্চিম তাকে মার হজম করেও উঠে দাঁড়াতে শিখিয়েছে। আমৃত্যু লড়াই করবার স্পৃহা তৈরি করেছে মনে, যার অস্তিত্ব সম্পর্কে সে নিজেও পুরোপুরি সচেতন নয়। তাই কাগজ বের করলেও কিংবা প্রবল হতাশা বোধ করলেও হা হুতাশের বদলে বরং মরিয়া হয়ে মনে মনে বিপদ মুক্তির কার্যকরী একটা পথ হাতড়ে বেড়াচ্ছে। ফের অফিস রুমে ঢুকে সেই লড়াকু মানুষটিকে আবিষ্কার করল জন। চোয়াল শক্ত হয়ে আছে, চোখে পরিষ্কার চাহনি। বসে থাকবার ভঙ্গিতে প্রকাশ পাচ্ছে এ লোক ভাঙবে কিন্তু মচকাবে না। চোখ বুজে মার খাবে না, বরং দেয়ালে পিঠ থেকে গেলেও মরিয়ার চেষ্টায় পাল্টা মরণ কামড় দেবে। নিশ্চিত মৃত্যু জেনেও আমরণ লড়ে যাবে। তো কি ভাবলে জন? কোনো আইডিয়া পেয়েছো? আগ্রহী স্বরে জানতে চাইল রানচান। বেলেজারকে যেহেতু দেরি করিয়ে দেওয়ার ঝুঁকি নিচ্ছ, ধরে নিচ্ছে একটা আইডিয়া এসেছে তোমার মাথায়।
দেরি করবে সে, আত্মবিশ্বাসী স্বরে বলল জন। এরকম নিশ্চিত ওর ধারণায় ভুল নেই, কারণ কিং বেলেজার প্রায় নিশ্চিত যে কায়দা মতো পেয়ে গেছে আমাদের, এবং মিস পার্কারকে সে নিজেও পেতে চায়, এবং ঠিক এ কারণে ন্যায্য আচরণ ওর আশা করা যাবে না ওর কাছে। মুখে যাই বলুক শেষ পর্যন্ত কথা রাখবে না। শক্ত হয়ে গেল পার্কারের মুখ, অজান্তে মুঠি হয়ে গেছে হাত দুটো। আঙুলের গাঁটে রোদ পোড়া চামড়ার নিচে সাদা হাড়ের কাঠামো স্পষ্ট ফুটে উঠল। কিন্তু ওই মহিলা যে বলল, মিসেস মেলিনের সঙ্গে দুতরফা খেলা খেলছে কিং। মাইক পার্কারকে থামিয়ে দিল জন। বাস্তবতাকে আড়াল করবার ইচ্ছে নেই ওর, বরং চায় সম্ভাব্য পরিণতি বা বিপর্যয়ের মুখোমুখি হোক রানচার। তাহলে সময় থাকতে ভরাডুবি ঠেকাতে ইতিকর্তব্য স্থির করতে পারবে। তাকে বলেছে সিপি রাঞ্চের মালিকানা কবজা করতে মিস পার্কারকে আটকে রেখেছে, কিন্তু লুস বেলেজারের মুখে অন্য কথা শুনলাম। কাগজে স্বাক্ষর করে মিস পার্কারকে ফেরত পাবে না তুমি, তবে তাতে হয়তো ওর ক্ষতি রোধ করা যাবে। বিড়বিড় করে শপথ নিল বুড়ো, কোনো অসম্মানের চেয়ে বরং এমির মৃত্যু মেনে নেব আমি। তোমার পরিকল্পনাটা খুলে খুলে বলো জন। লুসের কৌশলটাই প্রয়োগ করব, তবে ভিন্নভাবে। যদি ওদের মুক্ত করতে না পারি